করোনা চিকিৎসায় বাংলাদেশেও আশা জাগাচ্ছে স্বল্পমূল্যের ডেক্সামেথাসন। নির্দেশনা মেনে গুরুতর অসুস্থদের ক্ষেত্রে ব্যবহারের পক্ষে বিশেষজ্ঞরা। চট্টগ্রামে ৩০০-র বেশি করোনা রোগী লাপাত্তা, বাড়ছে সংক্রমণ ঝুঁকি। নমুনা সংগ্রহে পরিচয়পত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। রেড জোন হিসেবে কাট্টলী এলাকা লকডাউন। বরগুনা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্তের মৃত্যু হার শূন্য। অক্সিজেন ও প্রোনিং পদ্ধতির কারণে সফলতা চিকিৎসকদের আন্তরিকতায় সন্তুষ্ট রোগী। হাত বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে চালের দাম। নাভিশ্বাস ক্রেতাদের, দোষারোপে ব্যস্ত পাইকার ও মিলাররা। নিয়ন্ত্রণে নজরদারির তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। করোনা সংকটাপন্নদের জন্য কার্যকর দাবি করা ডেক্সামেথাসন ওষুধ পরীক্ষামূলকভাবে দেশেও প্রয়োগ করা যেতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তারা বলছেন, করোনা চিকিৎসায় প্রণীত গাইডলাইনে সরাসরি উল্লেখ না থাকলেও স্টেরয়েড ব্যবহারের নির্দেশনা অনুযায়ী এ ওষুধ প্রয়োগে কোনো বাধা নেই। তবে পার্শ্ব প্রতিক্রিয়া থাকায় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সংকটাপন্ন ৩ শ্রেণীর রোগীদের জন্য তা ব্যবহারের পক্ষে মত দেন বিশেষজ্ঞরা। আজহার লিমনের রিপোর্ট। করোনা ভাইরাস প্রধানত ফুসফুস ও রক্তনালীতে সংক্রমণ ঘটায়। এ ভাইরাস প্রতিরোধে রক্তের শ্বেতকণিকা সহ বিভিন্ন অ্যান্টিবডি যখন সংক্রমণ স্থলে আসতে থাকে, তখন রক্ত জমাট বাধা সহ নানা প্রদাহে ক্ষতির মুখে পড়ে ফুসফুস। চিকিৎসকরা বলছেন, ঠিক এই জায়গাটিতেই কাজ করে স্টেরয়েড ডেক্সামেথাসন। সম্প্রতি ব্রিটেনের একদল গবেষক করোনায় সংকটাপন্নদের উপর এ ওষুধ প্রয়োগে সফলতার দাবি করেছেন। বাংলাদেশে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা, তখন কতটা আশা জাগা নেওয়া হতে পারে এই ওষুধ? 1960 সাল থেকে এটা ব্যবহার হয়ে আসছে। আমরা নানাবিধ কারণে আমরা ব্যবহার করছি। এটা কিন্তু প্রদাহ প্রশমনকারী ওষুধ। প্রায় 20 থেকে 25% মৃত্যুর হার কমিয়ে দিয়েছে। অবশ্যই একটা খুশির খবর। করোনা ভাইরাসের চিকিৎসায় জাতীয় নির্দেশিকায় সরাসরি ডেক্সামেথাসনের কথা উল্লেখ নেই, তবে উল্লেখ আছে স্টেরয়েড ব্যবহারের কথা। বিশেষজ্ঞরা বলছেন, নানা রোগে সংকটাপন্ন রোগীদের উপর প্রয়োগের দীর্ঘ ইতিহাস থাকায় করোনা সংকটাপন্নদের উপর ব্যবহারেও কোনো বাধা নেই। বাংলাদেশেও বহুল ব্যবহৃত এবং অত্যন্ত কম দামি একটা ওষুধ, খুবই কম। আমাদের যে ন্যাশনাল গাইডলাইন আছে সেটাতে যুক্ত করে অন্তত আমাদের যারা বড় বড় চিকিৎসক আছেন তাদের তত্ত্বাবধানে এইটা দ্রুত ব্যবহার করা দরকার। তবে ভয়ও আছে, মৃদু উপসর্গে ব্যবহার কিংবা অতিরিক্ত ডোজে ডেকে আনতে পারে ভয়ানক বিপদ। 3টি ক্ষেত্রে যারা হাসপাতালে ভর্তি থাকবে, যারা ভেন্টিলেটর সাপোর্ট থাকবে এবং হাসপাতালে ভর্তি অবস্থায় যারা অক্সিজেন থেরাপি পাচ্ছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে দিতে হবে। করোনা ভাইরাসে যারা মাইল্ড সিমটমের রোগী তাদেরকে দেওয়া যাবে না। তার ফলে হবে কি, আমাদের যে শরীরের প্রতিরোধ ক্ষমতা সেটাকে প্রথমেই কমিয়ে দেবে, ভাইরাস লোড বাড়িয়ে দেবে। তখন কিন্তু সে মৃত সংক্রমণের রোগী খারাপ হয়ে যেতে পারে। অতিরিক্ত দিলেও কিন্তু নানাবিধ অনেক কিছু, যেমন ডায়াবেটিস যাদের আছে, ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাদের ইনফেকশন থাকলে অন্যান্য ইনফেকশনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। প্রথম শনাক্তের 3.5 মাসের মাথায় দেশে করোনা সংক্রমণ রেখা ঊর্ধ্বমুখী রয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা অতিক্রম করেছে 12 শতকের ঘর। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ৩০০-র বেশি করোনা রোগীর সন্ধান পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রশাসন। নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর লাপাত্তা হয়ে যাওয়া এসব রোগী করোনা বিস্তারে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন চিকিৎসকরা। এই অবস্থায় নমুনা সংগ্রহের ক্ষেত্রে একাধিক মোবাইল নম্বর সংযুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সাকওয়াত ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে গত 2.5 মাসে করোনা রোগী শনাক্ত হয়েছেন প্রায় 5,500 আর মারা গেছেন 124 জন। কিন্তু করোনা পজিটিভ হওয়া রোগীদের মধ্যে 300-র বেশি রোগীর কোনো হদিস পাচ্ছে না প্রশাসন। নগরীতে লাপাত্তা হওয়া রোগীর সংখ্যা 200-র বেশি। অনেকেই টেস্ট করতে দিচ্ছেন কিন্তু তাদের মোবাইল নাম্বারটা ভুল দিচ্ছেন অথবা মোবাইল নাম্বারটা বন্ধ করে রাখতেছেন, যে কারণে আমরা পুলিশ যখন তাদের ঠিকানা ট্রেস করতে যাই তখন আমরা আসলে ট্রেস করতে পারতেছি না। চিকিৎসকরা বলছেন, যারা করোনা পজিটিভ হয়েছেন তাদের চিকিৎসার পাশাপাশি আইসোলেশন বাধ্যতামূলক। কিন্তু বিপুল সংখ্যক পজিটিভ রোগী লাপাত্তা হয়ে যাওয়ায় চট্টগ্রামে করোনা সংক্রমণের ঝুঁকির মাত্রা বেড়েই চলেছে।
চিকিৎসকদের মতে বর্তমানে চট্টগ্রাম সামাজিক সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। প্রতিদিনই 150 থেকে 200 রোগীর করোনা পজিটিভ ফলাফল আসছে। আর পালিয়ে থাকা করোনা রোগীরাই বড় ধরনের ভূমিকা রাখছে সংক্রমণ বিস্তারে। কাশি নাই, তাদের সর্দি নাই, জ্বর নাই, তারা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। সো এই ধরনের রোগী যদি সোসাইটিতে ঘুরে বেড়ায় বা চলতে থাকে তাহলে এটা অবশ্যই ক্ষতিকর হবে। সিভিল সার্জনও স্বীকার করলেন পালিয়ে থাকা রোগীরা সংক্রমণ ছড়াচ্ছে। এই অবস্থায় নমুনা সংগ্রহের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একাধিক মোবাইল নম্বর রাখি। নমুনা যেগুলো আমাদের বুথ আছে, বুথে আমরা বলছি তাদের সবার ভোটার আইডি কার্ড রাখার জন্য। নগরীয় জেলার 10টির বেশি স্থানে নমুনা সংগ্রহ করা হলো। সেই নমুনার পরীক্ষা করছে 4টি সরকারি এবং 2টি বেসরকারি প্রতিষ্ঠান। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। রাজধানীর রাজাবাজারের পর এবার রেড জোন হিসেবে লকডাউন হলো চট্টগ্রামের 10 নং ওয়ার্ডের কাট্টলী এলাকা। আগামী 21 দিন পুরোপুরি অবরুদ্ধ থাকবে এলাকাটি। পুলিশের পাশাপাশি টহল দেবে সেনাবাহিনীও। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্দরনগরী চট্টগ্রামের 10টি ওয়ার্ডকে যে রেড জোন ঘোষণা করা হয়েছিল, এর মধ্যে 10 নম্বর কাট্টলী ওয়ার্ডকে লকডাউন করেছে প্রশাসন। রাত ঠিক 12টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এই এলাকাটি লকডাউন করে দেয়। এই সময় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তারাও। উপস্থিত সেনা কর্মকর্তারা জানিয়েছেন আগামী 21 দিন এই এলাকায় কঠোরভাবে লকডাউন কার্যকর করা হবে। অপরদিকে সিটি মেয়র জানিয়েছেন এখানে বসবাসরত অসহায় মানুষদেরকে তারা 21 দিন পর্যন্ত সব ধরনের খাদ্য সহযোগিতা দিয়ে যাবেন। আমরা এখানে অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবং আমরা আশা করব যে জনগণ অপ্রয়োজনে তাদের ঘর থেকে বের হয়ে আসবে না। জনসাধারণের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করছে এবং এটা সংক্রমণ রোধ করার জন্য মূলত এই লকডাউন। আর সিভিল সার্জন জানিয়েছেন এটিকে তারা পাইলট হিসেবেই গ্রহণ করেছেন। এখানকার ফলাফলের উপর নির্ভর করবে বাকি 9টি ওয়ার্ডে কিভাবে লকডাউন কার্যকর করা হবে। বিশেষ প্রয়োজনে যদি ঘর থেকে যদি তারা কেউ বের হয়, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বের হতে হবে। তারপরেও তারা কিন্তু লকডাউন এলাকার বাইরে যেতে পারবে না। আবার বাইরে থেকে কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। মূল লক্ষ্য হবে আমরা এই এলাকার যারা সংক্রমিত আছে তারা যেন আর কাউকে এই সংক্রমণের বিস্তার ঘটাতে না পারে। আর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন হঠাৎ করেই এই লকডাউন দেওয়ায় তাদেরকে চরম বেকায়দায় পড়তে হবে। লকডাউন দিলে তো আমরা যেতে পারবো না, তো আমরা এখন বসে বাসায় খাবো কি? খালি লকডাউন একটা দিয়ে দিবে, তারপর সাধারণ জনগণের কাছে চিন্তা করতে হবে না। চট্টগ্রামে ইতিমধ্যে 5,500-এর বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছেন 120 জন। চট্টগ্রামের 10 নম্বর কাট্টলী ওয়ার্ড থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় 10 চিকিৎসককে অব্যাহতি দিয়েছে সিটি কর্পোরেশন। এছাড়া আইসোলেশনে যোগ দিতে না চাওয়া একজন স্টোর কিপারকেও বরখাস্ত করা হয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, সুযোগ সুবিধা বাড়িয়ে 3 দিনের প্রশিক্ষণের পর নবগঠিত আইসোলেশনে এসব চিকিৎসকদের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু রোগী ভর্তির একদিন আগে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন ওই 10 জন চিকিৎসক। করোনা সংক্রমণের 101তম দিনে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণের মুখোমুখি দেশ। একদিনে প্রাণ হারিয়েছেন 53 জন আর শনাক্ত হয়েছেন 3,862 জন। তবে বেড়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয় মৃতদের 2/3 রাজধানীর। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যুতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। লাখের ঘর ছুঁতে চাইছে শনাক্তের সংখ্যা। প্রথম কোভিড রোগী শনাক্তের 101তম দিনে 24 ঘন্টায় প্রায় 4,000 জনের সংক্রমিত হবার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানা যায় মারা গেছেন 47 জন পুরুষ এবং 6 নারী। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন। এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরও বলা হয় করোনায় মৃতের হার 1.34%। সবশেষ মৃতদের 19 জনই 51 থেকে 60 বছর বয়সী। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 30 জন, চট্টগ্রাম বিভাগে 14 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 1 জন
এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 34 জন, বাড়িতে 18 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে 1 জন। এখনও 10,302 জন রোগীর আইসোলেশনে থাকার তথ্য তুলে ধরে সবাইকে আবারও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সুরক্ষিত থাকুন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করুন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার এহসান জুয়েল। 101তম দিনে শেষ সব রেকর্ড ভেঙেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা এবং পরীক্ষার সংখ্যাও। আমরা আগে জানিয়েছিলাম যে যত বেশি নমুনা পরীক্ষা হয় তত বেশি আসলে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা পাওয়া যায়। সেই হিসেবে আজ সর্বোচ্চ পরিমাণ করোনায় নমুনা পরীক্ষা হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,214 জন। এখন পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে 5,33,717 জন। আক্রান্ত 3,862 জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 94,481 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 53 জন। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1,262 জন। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। আমরা যদি এই আক্রান্তের একটা তুলনামূলক চিত্র দেখি, ধীরে ধীরে কিন্তু সেটি বাড়তে বাড়তে একেবারে উচ্চমুখী একটা রেখা। মোট নমুনা পরীক্ষার তুলনায় কত সংখ্যক আক্রান্ত হচ্ছে, তবে আমরা দেখব আজ আক্রান্তের সংখ্যা নমুনা পরীক্ষার তুলনায় 22.44 ভাগ। এখন পর্যন্ত দেশে 90,000 আক্রান্ত হয়েছেন। প্রতি 30,000 আক্রান্ত হতে কতদিন করে সময় লেগেছে সেই তুলনামূলক চিত্র দেখলে আমরা দেখব প্রথম 30,000 আক্রান্ত হতে সময় লেগেছিল 76 দিন, 60,000 হতে সময় লেগেছিল 14 দিন। মাত্র 10 দিনেই আরও 30,000 যোগ হয়েছে। দক্ষিণ এশিয়ার 3টি দেশের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করলে ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 3,43,091 জন, পাকিস্তান 15তম। বিশ্বের 215টি দেশের মধ্যে আমরা দেখতে পাবো আক্রান্তের সংখ্যার তুলনায় বাংলাদেশের অবস্থান 18তম, তবে মৃত্যু 31তম অবস্থান বাংলাদেশের। আর সুস্থতার হারে বাংলাদেশের অবস্থান 20তম। যেহেতু আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই একটা কথাই স্বাস্থ্য অধিদপ্তর বারবার বলে, নিজে সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজে নিরাপদ থাকুন, অন্যদের নিরাপদ রাখুন। এখন পর্যন্ত এই ছিল করোনা 24 ঘন্টায় সবশেষ খবর। বাংলার সময় আরও থাকছে। চিকিৎসা অবহেলার অভিযোগে খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডাক্তারের মৃত্যু, ক্ষুব্ধ চিকিৎসক সমাজ। ধান থেকে চাল তৈরি সহ ক্রেতা পর্যন্ত পৌঁছানোর প্রতি ধাপেই বাড়ছে দাম। তারপরেও এই ভরা মৌসুমে প্রতি কেজিতে 6.5 টাকা বেশি দাম দিয়ে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। পাইকারদের অজুহাত, করোনা মহামারীর মধ্যে হঠাৎ সরবরাহ কমিয়ে দিয়েছে মিলাররা, আর খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদের। এমন পরিস্থিতিতে সরকারি নজরদারির বিকল্প নেই বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। শুভ খানের রিপোর্ট। এক মণ ধানের বর্তমান বাজার দর 1,000 টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে 25 টাকা। মিল মালিকদের মতে এই ধান থেকে চাল পাওয়া যাবে 24 কেজির মতো। সেই হিসেবে প্রতি কেজি চালের দাম পড়েছে 41 টাকা 50 পয়সা। প্রতি কেজি চাল তৈরিতে খরচ 2 টাকা, মোট 43 টাকা 50 পয়সা উৎপাদন খরচের চাল মিলগেটে বিক্রি হচ্ছে 50 টাকায়। এবছর যেটা হচ্ছে তাতে আমাদেরকে বাজার থেকে অনেক উচ্চ মূল্যে ধান কিনতে হচ্ছে। তো প্রত্যেকটা খরচই কিন্তু বাড়ছে, কিন্তু আমি মনে করি সেই হিসাবে চালের দামটা কিন্তু ওই পরিমাণ বাড়েনি। যদি 1,000 টাকা হয় সেই ক্ষেত্রেও তো রেটটা 45 থেকে 46 টাকা পড়ে। 49 টাকা 50 পয়সা বা 49 টাকা 50 টাকা এরকম রেটটা তো আসে না। মিলগেট থেকে ঢাকা পর্যন্ত পরিবহন খরচ প্রতি কেজিতে 1.5 টাকা। আড়তদারি ও ঘর ভাড়া 50 পয়সা রেখে পাইকারি বাজারে প্রতি কেজি চিকন চাল বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকায়। পরিবহন খরচ ও লাভ হিসাবে 4 টাকা পর্যন্ত রাখেন খুচরা দোকানিরা। এরপরও আরো 3 থেকে 4 টাকা বেশি দিয়ে কিনতে হয় ভোক্তাকে। ওনারা বলে যে সরকার বেশি রেট দিয়ে কিনছে, ধানের দাম বেশি, এই জন্য নাকি দাম বেশি। পাইকারি বাজার ওনারাই বলতে পারবে, যেহেতু বড় মৌসুম, এখন তো চালের দাম কম থাকার কথা। হাত বদলের প্রতি পর্যায়ে লাভ রাখার পরও অযৌক্তিকভাবে দাম বাড়ানো হয় বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। তাই চালের দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ তাদের। দাম নির্ধারণের ক্ষেত্রে আমরা যদি উৎপাদন খরচ এবং তার সাথে মুনাফা সংযুক্ত করে যদি ফ্লোর প্রাইস, সেলিং প্রাইসটা নির্ধারণ করতে পারি, তাহলে হয়তো ভোক্তারা সুবিধা লাভ করতে পারবেন। করোনাকালীন মিলগেটে নজরদারি না বাড়ালে চালের দাম লাগামহীন বাড়ার আশঙ্কা করছেন পাইকাররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাল আত্মসাতের মামলায় বরিশালে ইউপি চেয়ারম্যান নূরে আলমকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে কেতাবপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 15 এপ্রিল কেতাবপুর ইউপি চেয়ারম্যান নূরে আলমের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দ 184 বস্তা সরকারি চাল উদ্ধার করে র্যাব 8।
ওই দিনই বাবুগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই সঙ্গে চেয়ারম্যান পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 2 মাস আত্মগোপনে থাকার পর তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল তাকে গ্রেফতার করে র্যাব। চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে খুলনায় রোগীর স্বজনদের হামলায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অন্যান্য চিকিৎসকরা। ব্যুরো রিপোর্টার তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ডাক্তার রাকিব উদ্দিনের মৃত্যুতে শোকার্ত স্বজন ও সহকর্মীরা জানালেন, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে রাকিবকে নির্মম নির্যাতন করে হত্যা করার কথা। ভাই বলতে তো রোগী মারা গেছে, হ্যাঁ এই বলেছে সেই এলো মারা শুরু করিস। ওই সিঁড়ির ওইখানে নিয়ে যায়, মাথা দিয়ে এরকম কাঁপাইছে, কাঁপালি সে আবার ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, 14 জুন নগরীর গোল্লামারি মোড় এলাকায় রাইসা ক্লিনিকে সিজার হয় বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগমের। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় 15 জুন তাকে খুলনা মেডিকেলে পাঠানোর কথা বলেন ডাক্তার রাকিব উদ্দিন। সেখান থেকে আবারও ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। এ সময় ঢাকায় আনার পথে মৃত্যু হয় শিউলির। এতে ক্ষিপ্ত হয়ে রাতেই ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসক রাকিবকে ব্যাপক মারধর করেন স্বজনরা। এ সময় আশপাশের মানুষ ছুটে গিয়ে রাকিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান চিকিৎসকরা। আমরা বিষয়টা নিয়ে খুব ক্ষুব্ধ, মর্মাহত এবং শোকাহত। অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আমরা। হত্যার প্রতিবাদে বুধবার বিভিন্ন কর্মসূচি দেওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, খুলনা। বাংলার সময় আরো থাকছে, মৌলভীবাজারে ল্যাম্পে স্কিন ভাইরাসে আক্রান্ত কয়েক হাজার গবাদি পশু। বিপাকে কৃষক, নিয়ন্ত্রণে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। করোনা মহামারীতে স্বাস্থ্য বীমার আওতায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থী। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আর ন্যূনতম প্রিমিয়াম সহ দ্রুত বীমা কার্যকরের দাবি ছাত্র সংগঠনগুলোর। মার্জিয়া মুমুর রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের আশঙ্কাজনক সংক্রমণে কঠিন হয়ে পড়েছে চিকিৎসা সেবা পাওয়া। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 30 জন শিক্ষার্থী। এসব প্রেক্ষিত বিবেচনায় মহামারীর এমন সময়ে সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে নিঃসন্দেহে এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা মিনিমাম প্রিমিয়ামের মাধ্যমে হাসপাতালগুলোতে যদি আমরা একটা ভালো চিকিৎসা সেবা পেয়ে যাই, সেটি স্বাস্থ্যগত দিক থেকে আমাদের জন্যই অনেক বেশি লাভজনক। মোর দেন 75% শিক্ষার্থী কিন্তু গ্রামীণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। খুবই আনন্দিত হব যদি এই সুযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয়। স্বাস্থ্য বীমার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আমি মনে করি খুবই প্রশংসনীয় সময়োপযোগী একটি সিদ্ধান্ত। স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। তবে তারা বলছেন বীমার প্রিমিয়াম হতে হবে ন্যূনতম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যেই যেন এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কেবল স্বাস্থ্য বীমা না, বরং মেডিকেল সেন্টারের আধুনিকায়নটা দরকার। মহামারীকালীন সময়ে যে গবেষণাগুলো করছি আমরা, সেখানেও যেন কোনো ধরনের অর্থের অভাব না হয়। যেহেতু করোনা সংকট, অতি দ্রুত এই উদ্যোগটা কার্যকর করা হয়। বীমার আওতায় খুবই স্বল্প অঙ্কের প্রিমিয়াম দিয়ে শিক্ষার্থীরা করোনাকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারবে সহজেই। দেয়া হবে স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ। তাদেরকে অনেক সময় চিন্তা করতে হয় এবং স্বাস্থ্য সেবা নেওয়া থেকে অনেক সময় বিরত থাকতে হয়। কাঙ্ক্ষিত যে ট্রিটমেন্ট পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হবে না এবং সেই ব্যবস্থাটা করা যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশা তার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে, সকল বিভাগ, সকল ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য বীমার আওতায় আনব। আমাদের একটি লক্ষ্য যে ন্যূনতম প্রিমিয়ামে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা পাওয়ার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি বিভাগে আলাদা করে বীমা চালু হলেও এবারই প্রথম কেন্দ্রীয় বীমার আওতায় আসছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী।
মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন হাসপাতালে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু। এমন মারাত্মক পরিস্থিতির মধ্যেও মৃত্যুহার শূন্য বরগুনা জেনারেল হাসপাতালে। করোনা ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা বলছেন, গুরুতর কোভিড-19 পজিটিভ রোগীদের অক্সিজেন ও প্রনিং পদ্ধতির মাধ্যমে নিয়মিত সেবা দিয়ে এসেছে সফলতা। চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করলেন সুস্থ হয়ে ফেরা ব্যক্তিরাও। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরে কর্মরত শহীদুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়েন যখন জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। উৎকণ্ঠা নিয়ে ভর্তি হন বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে। তখন চিকিৎসক কামরুল আজাদি একমাত্র ভরসা এ হাসপাতালের করোনা ইউনিটে। তিনি ও তার সহযোগীদের অক্লান্ত পরিশ্রমে দ্রুত সুস্থ হন শহীদুল্লাহ। ৩-৪ জন ডাক্তার ছিল যারা ওইখানে দায়িত্বে ছিল, ওনারা সবসময় আসতো, এসে আমাদের সাথে সরাসরি কথা বলতো এবং কোনো সমস্যা হলে। এ হাসপাতাল থেকে এখন পর্যন্ত কোভিড-19 পজিটিভ 42 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও আসার কথা হলো এখনও মারা যাননি কোনো করোনা রোগী। এজন্য চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার প্রশংসা করলেন কোভিড জয়ীরা। ডাক্তারদের আন্তরিকতা আছে, তারা একবার আসতো, অনেক সময় দুইবারও, রাত্রেও একবার আসতো, সকালেও একবার আসতো। আমি এবং আমার ওয়াইফ দুইজনেই এই হসপিটালে ছিলাম, তো আমাদের সার্বক্ষণিক আর কি ওনারা সেবা দিছে। করোনা ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা বলছেন, গুরুতর করোনা রোগীদের অক্সিজেন ও প্রনিং পদ্ধতির মাধ্যমে নিয়মিত সেবা দিয়েই এ সফলতা এসেছে। আর বাড়তি সুবিধা পাওয়া গেছে হাসপাতালের 7 তলার ভবনটি করোনা ইউনিট হিসেবে ঘোষণা করায়। স্পেসের কারণে আমরা রোগীগুলোকে, পজিটিভ রোগীগুলোকে রেড জোনের মধ্যে আবার আলাদা আলাদা রুমে রাখতে পেরেছি, যার কারণে একটা পজিটিভ দিক। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও করোনা চিকিৎসায় সফলতা ধরে রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের। এখানে হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা নাই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম নাই। আমরা এই লক্ষ্যে কাজ করতেছি যেন শীঘ্রই আমরা এগুলি সংগ্রহ করতে পারি। বরগুনা জেনারেল হাসপাতালে এ পর্যন্ত আইসোলেশনে নেওয়া হয় 207 জনকে, যার মধ্যে 53 জন করোনা আক্রান্ত ছিলেন। বর্তমানে চিকিৎসাধীন 11 জন। শুরুতে করোনা ইউনিটে মাত্র 1 জন চিকিৎসক থাকলেও গত মাসে যুক্ত হয়েছে আরও 16 জন। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। করোনা ভাইরাস কিলিং কিট আবিষ্কারের দাবি করছেন বরিশালের গবেষকরা। এই কিট ব্যবহারে 6 সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আশা তাদের। আক্রান্ত ব্যক্তি কোভিড কিট ব্যবহার করলে কোনো সুস্থ ব্যক্তি তার সংস্পর্শে এলেও সংক্রমিত হবেন না। দ্রুত কিটটি অনুমোদন দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব স্তব্ধ করোনা ভাইরাসের দাপটে। দেশে করোনায় সরকারি হিসেবে হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা, আক্রান্ত হয়েছে ৭৮,০০০-এর বেশি। এই অবস্থায় গত 2 মাসের গবেষণায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার এইচ.এম. মাসুম বিল্লাহ, তার সহযোগী ডাক্তার উম্মে তাহেরা ইলা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর রেহেনা পারভিন যৌথভাবে করোনা নিয়ন্ত্রণে কোভিড কিট তৈরি করেছেন। কোভিড কিটটি আক্রান্ত ব্যক্তির সাথে একটি ভেন্টিলেশন মাস্ক এবং টিউবের সাথে কানেক্টেড থাকবে এবং নির্গত নিঃশ্বাসে জীবাণু এই ডিভাইসে আসা মাত্র 99.995%-এর অধিক জীবাণুমুক্ত হয়ে যাবে। এই কিটের মাধ্যমে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কিটের প্রোটোকল বিএমআরসিতে জমা দেওয়া হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিষয়টি চিকিৎসকদের মাঝে আশা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সেটা যদি কার্যকরী হয় তাহলে আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা আছে তারা আসলে কিন্তু আক্রান্ত হবে না। তবে আমরা বিশ্বাস করি যে প্রতিটি জিনিসটা সবাই গ্রহণ করবে, আমাদের সরকারও গ্রহণ করবে। গত 12 মে অনুমোদনের জন্য কোভিড কিট বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসিতে পাঠানো হয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। অবহেলা আর অব্যবস্থাপনার শেষ নেই গাইবান্ধার আইসোলেশন সেন্টারে। চিকিৎসা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন করোনা আক্রান্ত রোগীরা। সত্যতা স্বীকার করে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আর এজন্য স্বাস্থ্য বিভাগের দায়িত্বহীনতাকে দুষছেন সচেতন মহল। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সংক্রমণ ঠেকাতে করোনা আক্রান্ত রোগীদের আলাদা রাখতে খোলা হয় আইসোলেশন সেন্টার, কিন্তু সেখানে 10টার আগে পৌঁছে না সকালের নাস্তা, দুপুরের খাবার বিকেলে, বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই। পরিচ্ছন্ন কর্মী না থাকায় ময়লা আবর্জনার সাথেই বাস করছেন রোগীরা। দুপুরের খাবারটা আমাদেরকে 3:30-4টার দিকে, মানে 8টার আগে খুব কম পাইছি ভাত। তরকারির পরিমাণটা এত কম,
একটা ছেলে এসে খানা দেয়, সবগুলোই অপরিষ্কার, ময়লা টয়লা। যে পানি আমরা গোসল করতেছি, যে পানি সবসময় ব্যবহার করতেছি, ওটাই হলো খাওয়ার পানি। ফ্লোরটা এটা পরিষ্কার নয়, একদম মনে করো অকেন্দ্র। এটা স্বাস্থ্য বিভাগের অবহেলা আর দায়িত্বহীনতার জন্যই এমন পরিস্থিতি বলছেন সচেতন মহল। একদিকে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সুস্থ হতে হলে এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, পাশাপাশি যারা এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা এর বিপরীত চিত্র তাদেরকে পেতে হচ্ছে। তাহলে আসলে এই আইসোলেশন থাকার কি অর্থ আছে? বিশুদ্ধ পানির না থাকাটা একটা আইসোলেশন সেন্টারে পর্যাপ্ত সরবরাহ না দেওয়া একটা অপরাধ। এইটা অবশ্যই একটা ব্যবস্থাপনার মারাত্মক ত্রুটি। অভিযোগের সত্যতা স্বীকার করে সীমাবদ্ধতার নামে নানা অজুহাত তুলে ধরেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। রান্না হয় এক জায়গায়, ঠিক আছে, হাসপাতালে পাঠাতে হয়, এটা কমিশন ক্যাবিনেট মাঝে মাঝে হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে গত মার্চে চালু করা আইসোলেশন সেন্টারে 11 জন রোগী চিকিৎসাধীন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মানুষের জন্য মানুষ স্লোগানে কক্সবাজারে করোনা রোগীদের জন্য চালু হলো পুলিশের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। দুপুরে জেলা পুলিশ সুপার ABM মাসুদ হোসেন এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। বলেন, যথাসময়ে হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে যাওয়া আসার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন রোগীরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার। করোনা সংক্রমণ এলাকার দিক থেকে 4 নম্বরে রয়েছে কক্সবাজার। যারা সরকারি অ্যাম্বুলেন্সে স্বল্পতার কারণে সময় মতো হাসপাতালে আসতে পারতেছেন না বা বাসায় যেতে, হাসপাতাল থেকে আইসোলেশন সেন্টারে যেতে পারতেছেন না, শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আমরা মূলত এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসটা আমরা চালু করেছি। চট্টগ্রামে সেনাবাহিনী 1 মিনিটের বাজার থেকে এবার খাদ্য সহায়তা পেল 1200 গৃহকর্মী। গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করে তালিকাভুক্ত 1200 গৃহকর্মীর হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল সহ বিভিন্ন রকম শাকসবজি। গত 13ই মে থেকে 1 মিনিটের বাজার শিরোনামে হতদরিদ্রদের সহায়তা দিয়ে আসছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। করোনা পরিস্থিতি বিশেষ কষ্টে আছে, আমরা তাদেরকে এই সেবার আওতায় আনার চেষ্টা করছি। আমরা বলেছিলাম যে এটা 1 মাস অব্যাহত থাকবে, আজকে প্রায় 1 মাস হতে চললো, 1 মাস পার হয়ে গেছে, বাট আমরা কিছুদিন গ্যাপ দিয়ে করেছি, এই জন্য আমরা আরও বেশ কিছুদিন আশা করছি যে এই কার্যক্রম অব্যাহত রাখবো। 1 মাস ধরে পানিবন্দী হয়ে রয়েছেন বাগেরহাটের শরণখোলার 300 পরিবার। ত্রাণ সহায়তার অভাবে অসহায় দিন কাটছে তাদের। স্থানীয়রা জানান, আমপান ও বৃষ্টির পানিতে রায়ন্দা বাজার ও আশপাশের এলাকা নিমজ্জিত। পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বাঁধের 8টি ড্রেনের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। এতে 1 মাস ধরে পানিবন্দী এলাকাবাসী। ময়লা পানি পার হয়ে জীবনের তাগিদে বের হতে হচ্ছে তাদের। অনেক পরিবারে দেখা দিয়েছে খাবারের অভাব। এতে অসহায় জীবনযাপন করছেন তারা। অবশ্য দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গা থেকে টয়লেটের ময়লাগুলো উঠে পানি দূষিত হয়ে আছে। এই অবস্থায় আমরা প্রায় 1 মাস ধরে আছি। রাস্তাটা যদি উঁচু করে পানির এই সংকটটা দূর করে দিতে পারে, এজন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 3টা পয়েন্টে ওরা বক্স কনভার্ট করেছেন, বাকি 7টার কাজ চলমান আছে, যার ফলে এই স্থায়ী জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ওনারা ব্যবস্থা করবেন। বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মার ভাঙনে দিশেহারা রাজবাড়ির নদীপাড়ের মানুষ। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে কয়েকশো বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। এলাকাবাসী জানান, গত 1 সপ্তাহের টানা বৃষ্টিতে 85 কিলোমিটার নদী পথের বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গোয়ালন্দ ও সদর উপজেলার মহাদেবপুর, সিলিমপুর, উড়াকান্দা ও লালগোলা এলাকায় বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার মানুষ। ভাঙন হুমকিতে রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট। তাই জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধ ও সরকারিভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। এইভাবে যদি
ভাঙতে থাকে তাহলে এই মহাদেবপুর স্কুল, জামে মসজিদ, কয়েকটা মসজিদ আছে, গোরস্থান আছে, সবগুলি সহ এই এলাকা একবারে বিলীন হয়ে যাবে। নদী ভেঙে যেতেছে, নদী ভাঙলে তো আমাকে যাওয়ার মতন জায়গা নাই, জমি নাই। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা এবং আপনার রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এলাকায় নদী ভাঙন রয়েছে। কিন্তু গোয়ালন্দ উপজেলার যেসব স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইসব স্থানগুলো আমরা ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে কাজ করব। ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে। করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনায় পাট শিল্প স্থান পেলেও কাঁচা পাট রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত না করায় হতাশ তারা। রপ্তানিকারকদের দাবি, দীর্ঘ লকডাউনে প্রায় 700 কোটি টাকার কাঁচা পাটের রপ্তানি অনিশ্চিত। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বলছে, সরকারি প্রণোদনার ব্যবস্থা না করলে সামনের মৌসুমে কৃষকদের কাছ থেকে পাট কেনা সম্ভব নয়। এতে বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে দেশের পাট শিল্প। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাট ব্যবসার মূল কেন্দ্রস্থল হওয়ায় একসময় প্রাচ্যের ড্যান্ডি হিসেবে সারা বিশ্বে সুপরিচিত ছিল নারায়ণগঞ্জ। নানা প্রতিবন্ধকতার কারণে পাট ব্যবসার সোনালী দিন আর নেই। বৈশ্বিক বাজারে কয়েক দশক ধরে ধস নামায় কাঁচা পাট রপ্তানি বিপর্যয়ের মুখে। এ অবস্থায় রপ্তানি প্রক্রিয়া বন্ধ থাকায় 8 লাখ বেল কাঁচা পাট নারায়ণগঞ্জ, দৌলতপুর সহ দেশের বিভিন্ন গুদামে পড়ে আছে। এতে ব্যাংক ঋণের সুদের বোঝাও বাড়ছে চক্রাকারে। জুলাই মাসে নতুন পাটের মৌসুম শুরু, তাই মজুতকৃত পাট রপ্তানি করা না গেলে পরের মৌসুমে কৃষকদের কাছ থেকে কাঁচা পাট কেনা সম্ভব নয় বলে আশঙ্কা ব্যবসায়ী ও রপ্তানিকারকদের। লকডাউনটা না হইতো তাহলে আমরা আরও 4 থেকে 5,000 টন আমি এক্সপোর্ট করতে পারতাম। আমাদের যে শিপমেন্ট যায় নাই, মাল রিসিপমেন্ট, আমাদের অস্তিত্ব বলতে কিছু নাই। ক্রমাগতভাবে 3 মাস অন্তর আমাদের পেমেন্ট দিতে হয়, চার সুদ দিতে হয়, এর জন্য আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অন্যদিকে পাট রপ্তানি ও গুদামে পাট প্রস্তুতকরণের কাজ বন্ধ থাকায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রায় 10,000 শ্রমিক। আমাদের কোনো কাজ কাম বলতেই নাই। সার্গো একটু দরকার হলে আমার একটু ডাক দেয়, না হলে ডাক দেয় না। তাই এদিকে আমার সংসার চলে, আমার বউ বাচ্চা নিয়ে অনেক বিপদে পড়ে গেছি। পোলাপান লইয়া বাসা ভাড়া দিয়া চলাফেরা বহুত কষ্ট হইতাছে। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জানান, সরকার প্রণোদনার ব্যবস্থা করলে সামনের মৌসুমের পাট কিনে সংশ্লিষ্টদের ক্ষতির হাত থেকে রক্ষা করা যেতে পারে। আমাদেরকে প্রণোদনার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে, সহায়তা দিতে হবে, নতুবা আগামী যে সিজন আসতেছে আমরা বছরে 15 থেকে 20 লাখ বেল পাট আমরা ক্রয় করি, এই ক্রয় করার ক্ষমতাটা আমাদের থাকবে না। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের অধীনে 3 শতাধিক পাট রপ্তানিকারক ব্যবসায়ীর মধ্যে বর্তমানে 130 জন রপ্তানির ধারাবাহিকতা ধরে রেখেছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মৌলভীবাজারে ল্যাম্পি স্কিন ভাইরাসে কয়েক হাজার গবাদি পশু আক্রান্ত হয়েছে, এতে গরু মারাও যাচ্ছে। করোনা পরিস্থিতিতে আকস্মিক ভাইরাস ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। নতুন এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। শাহ আলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গবাদি পশুর শরীরে ল্যাম্পি স্কিন নামে এক ভাইরাসের প্রাদুর্ভাব দেশের বিভিন্ন স্থানে বছরখানেক আগেই দেখা দেয়। তবে 2 মাস আগে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনুষা ও শ্রীসূর্য গ্রামে এই ভাইরাস আক্রমণের লক্ষণ ধরা পড়ে। প্রথম দিকে কিছু গবাদি পশু আক্রান্ত হলেও বর্তমানে ছড়িয়ে পড়েছে জেলার 7টি উপজেলাতেই। মশা মাছি বাহিত এই ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় কৃষক প্রাথমিক চিকিৎসা হিসেবে গরুকে সর্দি জ্বরের ওষুধ খাওয়াচ্ছেন। করোনা পরিস্থিতিতে আকস্মিক এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বিপাকে গবাদি পশু পালনকারীরা। আমাদের 10-12টা গ্রামে গবাদি পশু বা গরুর গোটা দাগ উঠিয়া পরে পছন্দরে 15-20টা বাড়িতে এখন পর্যন্ত এই রোগটা ছড়াইছে এই পশুর মধ্যে, এবং সেটা চরম আকার ধারণ করছে। এ রোগ দমনে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে উঠান বৈঠক, লিফলেট বিতরণ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। পতনেশ্বর এলাকার শতভাগ গরু আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা তার প্রাথমিক সেবা দিছি। আমাদের লোকজন মাঠে আছে, তারা চিকিৎসা দিচ্ছে। তো এই জগৎ আমাদের 6,110টা গরু হয়েছিল আক্রান্ত, আমাদের 20টা গরু মারা গেছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় 4,86,000 গবাদি পশু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলায়। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপলু রিমান্ডে।
কুয়েতে মানব ও অর্থ পাচারে সহযোগী হিসেবে দেশটির 2 সরকারি কর্মকর্তা সহ 3 জনকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার আরব টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মানব পাচারে সহায়তা করায় ওই 3 কর্মকর্তাকে চেক ও নগদ মিলিয়ে প্রায় 21 লাখ কুয়েতি দিনার দিয়েছেন পাপলু। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য খাতের উন্নতি ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ 7 দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন জেলা শাখা। গতকাল দুপুরে জেলা সার্জন কার্যালয়ে ঘেরাও করে কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন। এছাড়া সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলার করোনা পরিস্থিতির ভয়াবহতার চিত্র তুলে ধরে স্বাস্থ্য খাতের উন্নতি ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ 7 দফা দাবি জানায়। পরে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা চিকিৎসায় বাংলাদেশেও আশা জাগাচ্ছে স্বল্প মূল্যের ডেক্সামেথাসন। নির্দেশনা মেনে গুরুতর অসুস্থদের ক্ষেত্রে ব্যবহারের পক্ষে বিশেষজ্ঞরা। চট্টগ্রামে 300-র বেশি করোনা রোগী লাপাত্তা, বাড়ছে সংক্রমণ ঝুঁকি। নমুনা সংগ্রহে পরিচয়পত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্ত, রেড জোন হিসেবে কাট্টুলি এলাকা লকডাউন। বরগুনা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্তের মৃত্যুহার 0। অক্সিজেন ও প্রনিং পদ্ধতির কারণে সফলতা, চিকিৎসকদের আন্তরিকতায় সন্তুষ্ট রোগী। হাত বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে চালের দাম, নাভিশ্বাস ক্রেতাদের। দোষারোপে ব্যস্ত পাইকার ও মিলাররা, নিয়ন্ত্রণে নজরদারির তাগিদ। এবং বগুড়ায় বাড়ছে রাজনৈতিক হত্যাকাণ্ড। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।